মণ্ডল, যার নামে আগে একাধিক মামলা ছিল, এবার তার মেয়ের বিয়ে নিয়ে চর্চা। 24-এ টুলু মণ্ডলের মেয়ের বিলাসবহুল বিয়ে। মেয়ের বিয়েতে রাজকীয় আয়োজন, আর মেয়ের বিয়ের বাজেট ছিল 150 কোটি টাকা। ভাবতে পারছেন, 150 কোটি টাকা মেয়ের বিয়ের বাজেট। তাজমহলের আদলে সেজেছিল বিয়ের মণ্ডপ। মেয়ের বিয়েতে 150 কোটি টাকা খরচা হচ্ছে একটা ইন্ডাস্ট্রি হয় 100 কোটি দিয়ে। একটা এমএসএমই মোটামুটি একটা ইন্ডাস্ট্রির জন্য 100 কোটি টাকা লাগে, ওর মেয়ের বিয়েতে 150 কোটি কোথা থেকে আসছে? এগুলো সব ওই পাথর, বালি, কয়লা এইসবের চুরি করার যে টাকা, ট্যাক্সের টাকা সরকারের ট্রেজারিতে জমা করার কথা ছিল। আরে এর মেয়ের বিয়ের ছবি দেখেছেন? ভিডিওটা দেখাবেন, এই ভিডিওর সঙ্গে অ্যাড করে দেবেন। আম্বানি যদি দেখতো, আম্বানি লজ্জা পেয়ে যেত, ওর ছেলের বিয়ে বন্ধ করে দিত। সব মিলিয়ে মোট 21টা প্রপার্টি, জায়গার পরিমাণ হচ্ছে 300 বিঘা। আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে নগদ 28.5 কোটি, 22 কোটির সোনা, মোহাম্মদ বাজারের আলিশান বাড়ি, কয়েক একরের পার্কিং লট। টুলুমণ্ডলের সম্পত্তির যে পরিসংখ্যান মুখ্যমন্ত্রী দিয়েছেন তা চোখ কপালে তোলার মতো। তিনি জানিয়েছেন, সব মিলিয়ে টুলুমণ্ডলের 21টি সম্পত্তি, জমি জায়গার পরিমাণ 300 বিঘা, 7টা বড় বাড়ি, ফার্ম হাউস, 243টা গাড়ি, 2টো পেট্রোল পাম্প রয়েছে। এছাড়াও একটা ইট ভাটা, একটা পার্কিং লট, 3টে পাথর খাদান, 2টো ক্রাশার রয়েছে। ওনার যতগুলো অ্যাকাউন্ট এখনো অবধি পেয়েছি, বিভিন্ন অ্যাকাউন্টে 93 কোটি টাকা। সেই 93 কোটি টাকা আমরা টুলু মণ্ডলের অ্যাকাউন্টসগুলোকে আমরা ফ্রিজ করেছি। ভাবুন একবার, একজন পাথর ব্যবসায়ী হয়ে এখন হাজার হাজার কোটি টাকার মালিক, শয়ে শয়ে গাড়ি, ডজনখানেক বিলাসবহুল বাড়ি, কি নেই তার কাছে? আপনি আমি সারা জীবন চাকরি করে বা ব্যবসা করেও এর 100 ভাগ সম্পত্তির 1 ভাগও জোগাড় করতে পারতাম না। কিন্তু কথায় আছে না, যাদের মাথায় দিদির হাত তাদের হবে কপাল মাত। এই টুলু মণ্ডল হচ্ছে তার অন্যতম নিদর্শন। বীরভূমের অঘোষিত পাথর সম্রাট ছিলেন তিনি। সেই মোহাম্মদ নাজিবউদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডলের সম্পত্তির খতিয়ান চমকে দিয়েছে রাজ্যবাসীকে। প্রাসাদোপম বাড়ি, দামি গাড়ি, কেজি কেজি সোনা ও রূপো উদ্ধার হয়েছে। কিন্তু যে প্রশ্নটা বারবার উঠছে তা হলো, কাদের মদতে নাজিবউদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডলের এই রমনামা হয়েছিল? নাজিবউদ্দিন মণ্ডল ওরফে টুলুর মাথায় কাদের হাত ছিল? মিনিমাম তো 5-7 বছর ধরে হয়েছে, এবং যারা সরকারে ছিলেন, এতে রেজিস্ট্রি অফিস ইনভলভ আছে, এতে মোটর ভেহিকেলস ইনভলভ আছে, এতে লোকাল পুলিশ ইনভলভ আছে, এতে লোকাল পঞ্চায়েত ইনভলভ আছে, এই ল্যান্ড ডিপার্টমেন্ট ইনভলভ আছে। এটা হাইয়েস্ট লেভেল থেকে ডাইরেকশন না গেলে যে মিস্টার মণ্ডল ইজ আওয়ার ম্যান, ওর দিকে তাকাবে না, তাই সবাই চোখ বন্ধ করে রেখেছিল। আমি তো শুধু ভাবছি, সামান্য পাথর ব্যবসায়ী হয়ে দিদির সান্নিধ্যে থেকে এই টুলু মণ্ডলের মতো মানুষের কাছ থেকে যদি এত টাকা উদ্ধার হতে পারে, তাহলে আমাদের ভাইপোর কাছ থেকে ঠিক কত টাকা পাওয়া যাবে? এমন গুত্তনি দেবো না। আরে রে রে দিদি, এত খেপে যাচ্ছেন কেন? সরকারের সাপোর্ট ছাড়া হতে পারে না। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপোর্ট ছাড়া এটা হতে পারে না। ওরা মিথ্যে কথা বলে। বেলা শিউরি বীরভূমে সালমা এবং তৌসিফের ম্যারেজ সেরিমনির অনুষ্ঠানে। আমি অঙ্কুশ, আমি আসছি আগামী 28 ডিসেম্বর 2024 শিউরি বীরভূমে সালমা এবং তৌসিফের ম্যারেজ সেরিমনিতে। আমাকে আমন্ত্রণ করার জন্য অবশ্যই ধন্যবাদ জানাই ফিরোজা দিদি ও টুলু বাবুকে। দেখা হচ্ছে। मैं फिल्म एक्टर असरानी 28 दिसंबर को सलमा और तौसिफ की शादी के मुबारक मौके पर आप सबसे मिलने के लिए आपके शहर सूरी बीरभूम में आ रहा हूँ। नमस्कार, मैं हूं जरीन खान और मैं आ रही हूं आपके शहर में 28 दिसंबर 2024 को इन सूरी बीरभूम सलमा और तौसीफ की वेडिंग सेरेमनी अटेंड करने के लिए। स्पेशल थैंक्स टू मिस्टर टुलू मुंडाल एंड थैंक्स टू ऑल ऑफ यू फॉर इनवाइटिंग मी देयर। आदाब, नमस्कार, मैं हूं अरबाज खान और मैं आ रहा हूं आपके शहर 28 दिसंबर 2024 इन सूरी बीरभूम में सलमा और तौसीफ की मैरिज सेरेमनी में। स्पेशल थैंक्स टू मिस्टर टुलू मंडल टू इनवाइट मी। थैंक्स टू ऑल एंड सी यू ऑल ऑन द। नमस्कार, আমি অভিনেতা সুমিত গাঙ্গুলি। আগামী 28 ডিসেম্বর 2024। ভাবতেও অবাক লাগে, যে রাজ্যে মানুষের কাছে কাজ নেই, এত বেকারত্ব সমস্যা, হাজার হাজার মানুষকে সামান্য কিছু টাকা কামানোর জন্য ভিন রাজ্যে পাড়ি দিতে হচ্ছে। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো দৈনন্দিন জীবনের খরচ চালাতে এবং জীবনযাত্রার মান বজায় রাখতে তীব্র লড়াই করে চলেছে। সেই রাজ্যে বসে এই তোলামূলের দালালগুলো এতদিন ধরে তোলাবাজি করে সাধারণ মানুষের করের টাকা এবং হকের চাকরির অপব্যবহার করে এসব বিলাসিতা করে বেড়াচ্ছিল। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমি শুধু বর্তমান পশ্চিমবঙ্গ সরকারকে এতটুকু অনুরোধ করব, যেন এদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যে এদের পরবর্তী প্রজন্ম তোলা তো দূরে থাক, তার ভাবনাটাও যেন মনে আনতে না পারে।
আমার একটা বিশেষ আমি একটা পোস্টার ধরে দাঁড়িয়ে রয়েছি, সেইটা ভাইরাল করা হয়েছে এবং সেখানে ছবিটা দেখলেই বুঝতে পারবেন। তো আমার একটা মেয়ে বড় হচ্ছে, সুতরাং আমার যদি প্রথমে চশমা ছাড়া গেছিলাম সানগ্লাস পরে, আর ওই ভিড়ের মধ্যে ওইটুকু একটা পোস্টারে আমার মোদিজির বিলো দ্য বেল্টের দিকে আমার চোখটা যায়নি। শ্রীলেখা ম্যাডাম, পোস্টার হাতে ধরা আর কোনো পুরুষের দিকে তাকিয়ে কথা বলার সময় তার বিলো দ্য বেল্টের দিকে চোখ যাওয়া, দুটোর মধ্যে যে বিস্তর ফারাক আছে সেটা আশা করি আপনি খুব ভালো করেই জানেন। ও তো কচি মাথা চিবিয়ে খা। আপনি বলছেন চোখে সানগ্লাস পরা ছিল, কিন্তু ছবিতে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে সানগ্লাসটা আপনার চোখে ছিল না, কপালে ছিল। তাহলে এত সামনে থেকে আপনার হাতে একটা পোস্টার ধরিয়ে দেওয়া হলো, আর আপনিও কচি খুকির মতো সেই পোস্টারটা ধরে পোজ দিয়ে ছবি তুলে ফেললেন। মানুষকে কি এতটাই বোকা ভাবেন, নাকি আপনি নিজেই একটা আস্ত বোকা? 15 দিন জেলের ভাত খাওয়ালে না, সমস্ত ন্যাকামি ভাইরাল হওয়ার জন্য নোংরামি সব চলে যাবে। আমাকে ফাঁসিতে চড়ানোর ইচ্ছা হয়, চড়াবেন, আবার একটা আন্দোলন হবে, আমি শিওর আর একটা আন্দোলন হবে। আপনারা তৈরি তো? আমি তৈরি। বাবা, এখন আপনার জন্য মানুষ আন্দোলনেও নামবে? কারা নামবে? কাঙাল দেশিরা? ওই শিলেখা তো বলেছে ওকে ধরলে নাকি আন্দোলন হবে, এই আন্দোলন হবে হিন্দিতে। কি আন্দোলন বুঝে গেছো না? বাহ, হিন্দিতে এর আন্দোলন, চুলের আন্দোলন হিন্দিতে হবে, জোরদার আন্দোলন হবে চুলের। একটু জেনারেলি মেয়েদেরকে জিজ্ঞাসা করবেন, মানে শতকরা 95% মহিলারা বলবে যে আমরা যদি কোনো পুরুষ মানুষকে দেখি, আমরা তার প্যান্ট দেখি না, প্যান্ট বা তার নিম্নাগ্নে দেখি না। থাক, 95% মহিলারা আপনার মতো নোংরা ক্যারেক্টারের নয়, তাই তাদের নিয়ে আপনার কিছু না বলাই ভালো। আর যে বাকি 5%, তারা হয়তো আপনার মতোই পুরুষদের সাথে কথা বলার সময় তাদের প্যান্টের দিকে তাকায়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমাদের গণতান্ত্রিক অধিকার আছে, আমাদের সাংবিধানিক অধিকার আছে, আমাদের ইলেক্টেড লোকজনকে আমরা দিল্লিতে পৌঁছেছি। রাজতন্ত্র নয়, এটা গণতন্ত্র। হ্যাঁ দিদি, আমরাও জানি এটা গণতন্ত্র, আর সেই গণতন্ত্রের নিয়ম মেনেই কিন্তু মানুষ ওনাদের ভোট দিয়ে দিল্লিতে পাঠিয়েছে। লটারির টিকিট জিতে কিন্তু ওনারা যাননি। রাজতন্ত্র হলে তো ওনারা মুকুট পরে ঘুরতেন, 5 বছর পর পর ভোট চাইতে আসতেন না। আমাদের দেশে গণতন্ত্র আছে বলেই তো মানুষ প্রতিবাদ করতে পারছে, আওয়াজ তুলতে পারছে। কিন্তু তাই বলে আপনি আমাদের দেশের প্রধানমন্ত্রী ওরকম কুরুচিকর ছবি হাতে নিয়ে দাঁড়ানোটাকে প্রতিবাদ বলে চালালে তো মানুষ এটা মেনে নেবে না, তাই না? সুতরাং আর একটা প্রোটেস্ট যখন হয় না, প্রোটেস্টের ভাষা নানান রকম হয়। তাও আমি বলছি, আমি এটা না জেনে হয়েছে। আমার মনে হয় যে আমার হাতে এটা ঘুরিয়ে দেওয়াটাই এতে ষড়যন্ত্র ছিল। কি আরেকবার বলুন? যে আমার হাতে এটা ঘুরিয়ে দেওয়াটাই এতে ষড়যন্ত্র ছিল। আপনার হাতে কেউ ষড়যন্ত্র করে এটা ধরিয়ে দিয়েছে? না মানে কেউ কিছু একটা দিয়ে দিলেই আপনি ধরে ফেলেন নাকি? ধরতে খুব ভালোবাসেন মনে হচ্ছে। এত কিছু হচ্ছে সারা দেশে, সেখান থেকে কোথায় একটা এইটা নিয়ে পড়লো। হ্যাঁ সত্যি তো, দেশে না জানি কত কিছু হচ্ছে, এসব নিয়ে পড়ার কি দরকার? আচ্ছা একটা কথা বলুন তো, আপনার যদি এরকম একটা ছবি বানিয়ে মানুষ রাস্তায় রাস্তায় ঘুরতো এবং ছবি তুলে সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতো, তাহলে আপনার তাতে কোনো আপত্তি থাকতো না, তাই তো? সহি পকড়ে হ্যাঁ। ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।